আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি ব্যতিক্রমী ভিডিও, কারণ আজকে আমরা ডকুমেন্ট অ্যাটাস্টেশন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা নেওয়ার জন্য বা বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন বা ভিসার জন্য আবেদন বা এই প্রক্রিয়ার জন্য আমাদের যে একাডেমিক যে ডকুমেন্টসগুলো রয়েছে, পাশাপাশি অন্য অন্য নন একাডেমিক যে ডকুমেন্টসগুলো রয়েছে, বিভিন্ন পর্যায়ে এগুলোকে লিগ্যালাইজড করতে হয় বা অ্যাটাস্টেশন বা সত্যায়ন করতে হয়। এই সত্যায়ন প্রক্রিয়া নিয়ে আজ থেকে প্রায় 3 বছর আগে দুটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বোর্ড থেকে কিভাবে অ্যাটাস্টেশন করতে হয় এবং মিনিস্ট্রি থেকে কিভাবে অ্যাটাস্টেশন করতে হয় এই নিয়ে দুটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। বন্ধুরা, রিসেন্টলি বোর্ড বা মিনিস্ট্রির বিভিন্ন তথ্য পরিবর্তন হয়েছে, অ্যাটাস্টেশন বা সত্যায়নের অনেক নিয়ম পরিবর্তন হয়েছে, নতুন অনেক কিছু যুক্ত হয়েছে। তাই এই বিষয়টি নতুনভাবে আলোচনা করাটা জরুরি মনে করছি। তাই আজকের ভিডিওতে আমরা বোর্ড থেকে কিভাবে কাগজপত্র সত্যায়ন করতে হয় এর প্রক্রিয়াটি জানার চেষ্টা করব। পরবর্তীতে আমরা মিনিস্ট্রি থেকে কিভাবে এই কাগজপত্র সত্যায়ন করতে হয় এবং অন্য অন্য যে কাগজপত্রগুলো রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এগুলো কিভাবে অ্যাটাস্টেড করতে হয় এই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে মূলত আমরা বোর্ডের যে সার্টিফিকেট এবং নম্বরপত্র রয়েছে কিভাবে সেটা অ্যাটাস্টেশন করতে হয়, প্রক্রিয়াটি কেমন রয়েছে তা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি লেভেলে কয়েক ধরনের শিক্ষা মাধ্যম চালু রয়েছে। এর মধ্যে সাধারণ যে শিক্ষা মাধ্যম রয়েছে অর্থাৎ জেনারেল এডুকেশন বোর্ড অর্থাৎ ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এই যে জেনারেল এডুকেশন বোর্ড রয়েছে, পাশাপাশি মাদ্রাসা বোর্ড রয়েছে, অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে, বাউবি একদিকে রয়েছে, নানা ধরনের কিন্তু এখানে ব্যবস্থা কিন্তু চালু রয়েছে। এইরকম ইনস্টিটিউশন ভেদে, বোর্ড ভেদে কিন্তু নিয়ম কানুনের কিন্তু ভিন্নতা রয়েছে। এই পর্যায়ে আমরা ঢাকা বোর্ডে কিভাবে কাগজপত্র অ্যাটাস্টেশন করতে হয় সেটা আমরা জেনে নেই। তবে বন্ধুরা, বিভিন্ন বোর্ড অর্থাৎ কুমিল্লা, রাজশাহী বা চট্টগ্রাম বোর্ডের প্রক্রিয়াটি সেম থাকবে, সেক্ষেত্রে অ্যামাউন্ট হয়তো বা ভিন্ন ভিন্ন থাকবে। বন্ধুরা, ঢাকা বোর্ডে কাগজপত্র অ্যাটাস্টেশনের 4টি স্টেপ রয়েছে। বন্ধুরা, এই 4টি স্টেপ যদি আপনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন, নিজে নিজে কারো হেল্প ছাড়াই আপনি এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। প্রথমে আসি প্রথম স্টেপ অর্থাৎ পেমেন্ট সংক্রান্ত তথ্য। বন্ধুরা, এই পর্যায়ে আপনাকে চিন্তা করতে হবে কয়টি কাগজপত্র আপনাকে অ্যাটাস্টেশন করতে হবে। যেমন আপনার এসএসসিতে 2টি কাগজ রয়েছে অর্থাৎ আপনার মার্কশিট এবং নম্বরপত্র, এই 2টি কাগজ রয়েছে। এইচএসসিতে আপনার 2টি কাগজ রয়েছে অর্থাৎ আপনার সার্টিফিকেট এবং নম্বরপত্র রয়েছে। এই 4টি কাগজ রয়েছে। যাদের জিএসসি রয়েছে তাদের ক্ষেত্রে আরও 2টি কাগজ আসবে অর্থাৎ তাদের 6টি কাগজ থাকবে। যাই হোক বন্ধুরা, আমরা ধরে নিই এসএসসি এবং এইচএসসি এখানে 4টি কাগজ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা প্রতিটি পেপারের 3টি করে অ্যাটাস্টেশন করে অর্থাৎ এসএসসি সার্টিফিকেটকে 3টি কপি, এসএসসির নম্বরপত্রকে 3টি কপি, এইচএসসি সার্টিফিকেটের আবার 3টি কপি এবং এইচএসসি নম্বরপত্রের আবার 3টি কপি, অর্থাৎ প্রতিটি পেপারসের প্রতিটি সার্টিফিকেট বা নম্বরপত্রের 3টি করে অনেকেই ফটোকপি করে সেটাকে অ্যাটাস্টেশন করে। তবে হ্যাঁ, আপনি চাইলে 5টি, 10টি, 15টি যত খুশি সেটা করতে পারবেন, এর ব্যাপারে কোনো লিমিটেশন নেই। কারণ বন্ধুরা, যত পেপারস আপনি নেবেন সেই অনুযায়ী আপনাকে চার্জ দিতে হবে, এই ব্যাপার, তাই এখানে কোনো লিমিটেশন নেই। ঢাকা বোর্ডের তথ্য অনুযায়ী আপনি মেন সার্টিফিকেট হোক বা ফটোকপি হোক, প্রতিটি কাগজের জন্য আপনাকে 25 টাকা করে দিতে হবে। ধরি আপনার এসএসসিতে 2টি কাগজ রয়েছে অর্থাৎ নম্বরপত্র এবং সার্টিফিকেট। যদি আপনি শুধু মেন সার্টিফিকেটটাকেই অ্যাটাস্টেশন করতে চান তাহলে মেন সার্টিফিকেট দুটির জন্য 25-50 টাকা আপনাকে দিতে হবে। যদি এই 2টি সার্টিফিকেটের 3টি সেট করতে চান অর্থাৎ সার্টিফিকেটের 3টি ফটোকপি এবং নম্বরপত্রের 3টি ফটোকপি, তাহলে এই 3টির জন্য অর্থাৎ ফটোকপি 3টির জন্য 75 টাকা করে আপনার খরচা হবে অর্থাৎ 3×25 = 75। যদি আমরা এটাকে ধরে নিই অর্থাৎ সার্টিফিকেট এবং নম্বরপত্র সাথে 3 সেট ফটোকপি, সেক্ষেত্রে টোটাল আপনার 8টি কাগজ হবে। এই 8টি কাগজ 25 টাকা করে যদি হিসেব করেন তাহলে আপনার খরচ হবে 200 টাকা। ঠিক একইভাবে আপনি এইচএসসির ক্ষেত্রেও যদি একই হিসাবটা ধরেন সেক্ষেত্রেও আপনার 200 টাকা প্রয়োজন হবে, তার মানে হচ্ছে 400 টাকা। এখন আপনি যতগুলো কাগজ বাড়াবেন 25 টাকা করে হিসেব করে তারপর সেটা যুক্ত করে নেবেন। আশা করি এতটুকু ক্লিয়ার। এই গেল টাকা পয়সার হিসাবটি। এখন কিভাবে এই টাকা পয়সাটি পেমেন্ট করতে হবে সেই প্রক্রিয়াটি জেনে নিই। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত। বন্ধুরা, পেমেন্ট করার জন্য আমাদেরকে ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করলে এখানে সোনালী সেবা নামের একটি অপশন রয়েছে, আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন সোনালী সেবা। এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই উইন্ডোটি ওপেন হবে বা এই সাইটটি আসবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পেমেন্ট টাইপ লেখা রয়েছে। এখান থেকে আপনাকে যে এনি সার্টিফিকেট ভেরিফিকেশন অ্যাটাস্টেশন ইন্ডিভিজুয়াল অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে করছেন এটা আপনাকে ক্লিক করতে হবে।
এরপর আপনাকে এক্সামিনেশন, অর্থাৎ আপনি কোন কাগজ কোন পরীক্ষার জন্য করতে চান। যদি শুধু এইচএসসি করতে চান তাহলে শুধু এইচএসসি সিলেক্ট করলেই চলবে, শুধু এসএসসি সিলেক্ট করতে চান তাহলে শুধু এসএসসি করতে চান তাহলে শুধু এসএসসি ক্লিক করলেই চলবে। এখানে আমি ধরে নেই এইচএসসিটা সিলেক্ট করে দিলাম। এরপর EIN নাম্বারটি বসাতে হবে। এখন অনেকেই বলতে পারেন ভাইয়া এই বিষয়টা কি? আপনি যে কলেজে পড়াশোনা করেছেন বা যে স্কুলে পড়াশোনা করেছেন তার একটি বোর্ডের কোড রয়েছে যেটাকে বলা হয় EIN নাম্বার। এখন এটা আপনি কিভাবে পাবেন? এটা আপনার হয়তো বা প্রবেশপত্রে বা রেজিস্ট্রেশন কার্ডে লেখা থাকতে পারে। এছাড়া গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। যেমন ধরি আপনি একটি কলেজ থেকে পাশ করেছেন, ঢাকা সিটি কলেজ থেকে পাশ করেছেন, সেক্ষেত্রে আপনি যদি গুগলে গিয়ে ঢাকা সিটি কলেজ EIN নাম্বার লিখে যদি সার্চ করেন, দেখুন বন্ধুরা এখানে কিন্তু EIN নাম্বারটা এসে পড়েছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আমি এই নাম্বারটা দেখতে পাচ্ছি। এই নাম্বারটা আমি কপি করে নিলাম। এরপর আমরা যে ওয়েবসাইটে ছিলাম এখানে এসে EIN নাম্বারটা আমি পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা EIN নম্বরটা দেওয়ার সাথে সাথে কিন্তু কলেজের নামটাও এসে পড়েছে অটোমেটিকভাবে। এরপর আপনার ডিপোজিটার নেম অর্থাৎ আপনার নামটি এখানে বসাতে হবে। এরপর দেখুন বন্ধুরা আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে এবং অবশ্যই সচল মোবাইল নাম্বারটি দিতে হবে। এরপর আপনাকে অ্যামাউন্ট দিতে হবে। অ্যামাউন্টের বিষয়টি প্রথমেই আলোচনা করেছি, সেক্ষেত্রে আমি 400 টাকা এখানে লিখে দিচ্ছি। 400 টাকা যদি লিখে দিই, দেখুন বন্ধুরা এর সাথে কমিশন এবং অনলাইন সার্ভিস চার্জ ভ্যাট সহ টোটাল 458 টাকা আপনার খরচা হচ্ছে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট নম্বরপত্র 3 সেট করে ফটোকপি যদি হয়, অর্থাৎ টোটাল 16টি কপি, এই 16টি কপির জন্য আপনার খরচ হবে 458 টাকা। বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর আমি এখানে সেভ অপশনে ক্লিক করব। বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে 400 টাকা প্লাস হচ্ছে একটি ব্যাংকের রেফারেন্স নাম্বার, ইনভয়েস নাম্বার এবং আপনার মোবাইল নাম্বারটি দেখা যাবে। এরপর আপনাকে খুব অল্প সময় দেওয়া হবে বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য, অর্থাৎ প্রায় 8 মিনিটের মধ্যে সময় দেওয়া হবে। এরপর এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে কাউন্টার। এই কাউন্টার অপশনটিতে ক্লিক করবেন। এখন অনেকেই বলতে পারেন ভাই আমি কি বিকাশের মাধ্যমে বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই প্রবলেম দেখা দেয়। তাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ম্যানুয়ালি এই পেমেন্ট করাটা বেটার। এই ক্ষেত্রে আপনি সেফ পজিশনে থাকবেন। আমি কাউন্টার অপশনটিতে ক্লিক করলাম, এখানে কনফার্ম অপশনটিতে ক্লিক করব। অর্থাৎ আপনি যখন সেভ অপশনে ক্লিক করবেন তখন এমন একটি উইন্ডো করতে হবে, এমন একটি উইন্ডো আপনি দেখতে পাবেন। অবশ্যই এটা প্রিন্ট আউট করে নিতে পারেন, অর্থাৎ Ctrl+P দিয়ে বা যেখান থেকে আপনি প্রিন্ট করতে চান বা যদি আপনার কম্পিউটার সেভ করে পরবর্তীতে প্রিন্ট করতে চান সেটাও সম্ভব। তো এখান থেকে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে কি করতে হবে পরের স্টেপটি আলোচনা করছি। এর আগে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি নম্বর রয়েছে। এই নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এই নম্বরটি কিছুক্ষণ পরেই প্রয়োজন হবে। এই ছিল পেমেন্ট সংক্রান্ত কথাবার্তা। এটা হচ্ছে স্টেপ 1। এটা আপনি বাসায় বসেই করতে পারবেন, নিজের কম্পিউটারে বসেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা এবার আসি দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপটি মূলত হচ্ছে একটি ফর্ম আমাদেরকে পূরণ করতে হবে। চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখি নেই কি ফর্ম এবং কিভাবে তা পূরণ করতে হয়। বন্ধুরা আমরা ঢাকা শিক্ষা বোর্ডের মেইন ওয়েবসাইটে আবারও চলে আসলাম। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নামের একটি অপশন রয়েছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ভেরিফিকেশন ফর্ম, এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। দেখুন বন্ধুরা একটি ফর্ম কিন্তু এসে পড়েছে এবং এই ফর্মটাও আপনাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে এটাকে হাতে পূরণ করে তারপর এটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ প্রথম স্টেপটি হচ্ছে সোনালী সেবার মাধ্যমে সেই ফর্মটি সংগ্রহ করতে হবে। দ্বিতীয় স্টেপটি হচ্ছে এই ফর্মটি আপনাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর দেখতে পাচ্ছেন এখানে EIN নাম্বার দেওয়া রয়েছে। এখানে আপনার কলেজের যে নাম্বারটি রয়েছে বা স্কুলের যে EIN নাম্বারটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বলা হয়েছে সবিনয় নিবেদন এই যে আমি আপনার শিক্ষা বোর্ডের অধীনে সালের জেএসসি অর্থাৎ জেএসসি কত সালে পাস করেছেন সেটা সালটা আপনাকে লিখতে হবে। স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ আপনার এসএসসি কত সালে হয়েছে এবং এইচএসসি কত সালে হয়েছে সেই সালগুলো এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ব্যক্তিগত প্রয়োজনে বা বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য জেএসসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সনদপত্র নম্বরপত্র একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করা প্রয়োজন। এর জন্য ফি বাবদ মোট অর্থাৎ মোট যে টাকাটি আপনি দিচ্ছেন সেই অ্যামাউন্টে আপনি এখানে বসিয়ে দিবেন। চেক ডিজিট নাম্বার, এখন প্রশ্ন আসতে পারে এই চেক ডিজিট নাম্বারটা কি? এটা হচ্ছে সোনালী সেবার যে ফর্মটি আপনাকে দেওয়া হয়েছিল সেই ফর্মটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইস্যুকৃত সোনালী সেবার যে নম্বর রয়েছে এই নাম্বারটি হচ্ছে সেই নম্বরটি। এই নাম্বারটি আপনি এই ফর্মে দিয়ে দিবেন। ফর্ম এখানে এই নাম্বারটি আপনি দিয়ে দিবেন এবং যে তারিখে জমা দিচ্ছেন অর্থাৎ যেদিন আপনি এটা জমা দিচ্ছেন বোর্ডে গিয়ে সেই তারিখটি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনাকে কত কপি দিতে হবে এখানে আপনার মোট কপিটি লিখতে হবে। আমি আগেই বলেছি এসএসসি এবং এইচএসসি মোট কপি হচ্ছে 16টি। যদি আপনি মেইন সার্টিফিকেট সাথে 3টি করে সেট কপি করেন তাহলে মোট 16টি হবে। তো এখানে আপনি 16টি লিখে দিবেন। এরপর আপনার নাম, স্বাক্ষর, ঠিকানা, মোবাইল নাম্বার এবং তারিখ দিয়ে দিবেন এবং এটা অবশ্যই প্রিন্ট আউট করে নিতে হবে। এই ছিল দ্বিতীয় ধাপ। এবার আসি তৃতীয় ধাপ এবং এই তৃতীয় ধাপ থেকেই মূলত হচ্ছে আপনাকে সশরীরে যেতে হবে। প্রথম দুটি স্টেপ অর্থাৎ স্টেপ 1 স্টেপ 2 এটা বাসায় বসে আপনি করতে পারবেন।
দ্বিতীয় ধাপটি মূলত হচ্ছে এই যে সোনালী সেবার ফর্মটি যেটা আপনি পেলেন, এটা যে ফর্মটির কথা আপনাকে বললাম, এই দুটি ফর্ম আপনাকে সঙ্গে করে নিয়ে ঢাকা বোর্ডে চলে যেতে হবে। ঢাকা বোর্ডটি ঢাকার বকশীবাজারে অবস্থিত। আমি গুগল ম্যাপের যে লিঙ্কটি রয়েছে সেটা আমি কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আরও ডিটেলস জেনে নিতে পারবেন। সেখানে যাওয়ার পর যে মেইন গেট রয়েছে সেই মেইন গেট দিয়ে প্রবেশ করবেন। অবশ্যই অফিস আওয়ারে যাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে আপনাকে এই কাজটি সম্পন্ন করতে হবে। 2টার পরে কিন্তু এই কাজ করতে পারবেন না, তাই সময়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে আপনি বাম দিকে দেখতে পাবেন ভবন নাম্বার 2 রয়েছে, যেখানে সোনালী ব্যাংক রয়েছে। এবং সেই সোনালী ব্যাংকে গিয়ে আপনি যে স্লিপটি, অর্থাৎ সোনালী সেবার যে স্লিপটি রয়েছে সেই স্লিপটি জমা দিবেন। জমা দেওয়ার পর সেখানে পেমেন্ট করবেন। তারা আপনার কাছ থেকে একটি স্লিপের একটি অংশ রেখে বাকি অংশটা আপনাকে ফেরত দিবে, অবশ্যই সিল সই দিয়ে দিবে। এই মুহূর্তে আপনার কাছে 3টি ডকুমেন্টস রয়েছে। একটি হচ্ছে সোনালী ব্যাংক স্লিপ জমা দেওয়ার রসিদটি রয়েছে, দ্বিতীয়টি হচ্ছে ফর্মটি রয়েছে, তৃতীয়টি হচ্ছে আপনার ডকুমেন্টস, অর্থাৎ যেগুলো আপনি অ্যাটাস্টেশন করবেন সেই ডকুমেন্টসগুলো রয়েছে। এই সব কিছু নিয়ে আপনাকে চলে যেতে হবে ভবন নাম্বার 3-এ। ভবন নাম্বার 3-এর লিফটের 404 নাম্বার যে রুমটি রয়েছে সেই রুম নাম্বারে চলে যেতে হবে। সেখানে যারা অফিসাররা থাকবেন বা দায়িত্বরত যে কর্মকর্তা কর্মচারী থাকবেন তাদেরকে এই কাগজপত্র, রসিদ এবং ফর্মটি সব কিছু তাদেরকে দিয়ে দিবেন। তারাই নিজেদের মতো করে গুছিয়ে নেবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, মেইন সার্টিফিকেটগুলো একসাথে রাখবেন, ফটোকপিগুলো একসাথে রাখবেন। এখন অনেকেই বলতে পারেন, ভাইয়া ফটোকপিগুলো আমি সাদা কালো করব নাকি রঙিন করব? এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে সাদা কালো করতে পারেন, আপনি চাইলে রঙিন করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। অনেকেই বলতে পারেন, ভাইয়া মেইন সার্টিফিকেটও জমা দিতে হবে। হ্যাঁ, মেইন সার্টিফিকেট জমা না দিলে আপনার ফটোকপিগুলো অ্যাটাস্টেশন করবে না, তাই অবশ্যই মেইন সার্টিফিকেটগুলো আপনার সাথে জমা দিতে হবে। মেইন সার্টিফিকেটের পিছনে অ্যাটাস্টেশন হবে এবং ফটোকপির উপরে অ্যাটাস্টেশন হবে, আপনাকে আগেই জানিয়ে রাখছি। আর এখানে একটি কথা জানিয়ে রাখি, অবশ্যই সাথে আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের কপিটাও রাখবেন। এটা অবশ্যই তারা দেখতে চাইতে পারে, তাই অবশ্যই এনআইডি কপি বা বার্থ রেজিস্ট্রেশনের একটি কপি আপনার সাথে অবশ্যই রাখবেন। এখন এখানে হয়তো বা অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমি যদি না যাই আমার হয়ে অন্য কেউ কি এই কাজটি সম্পন্ন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, এতে কোনো সমস্যা নেই। যদি আপনার পরিবারের লোক হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা কোনো পেপারসের প্রয়োজন নেই, তার এনআইডি কার্ডের কপি এবং আপনার এনআইডি কার্ডের কপি বা বার্থ রেজিস্ট্রেশনের কপি হলেই চলবে। তাহলেই আপনার পরিবারের লোকই আপনার হয়ে এই কাজটি সম্পন্ন করতে পারবে। যদি আপনার পরিবারের লোক না হয়ে থাকে, আপনার কোনো বন্ধু বান্ধবী বা অন্য কেউ হয়ে থাকে যিনি আপনার পরিবারের লোক নন, সেক্ষেত্রে একটি অথরাইজেশন লেটার আপনাকে অবশ্যই সাথে দিয়ে দিতে হবে। এখন অনেকেই বলতে পারেন, ভাইয়া ওই অথরাইজেশন লেটারটা কি? এটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যান, সেখান থেকে একটি স্যাম্পল দেখে আপনি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর কাগজপত্র জমা দেওয়ার পর তারা আপনাকে একটি স্লিপ দিয়ে দিবে বা একটি টোকেন দিয়ে দিবে এবং সেই অনুযায়ী আপনাকে একটি নির্দিষ্ট টাইম দিয়ে দিবে এবং সেই টাইমের মধ্যে গিয়ে আপনাকে কাগজপত্র উত্তোলন করতে হবে। সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে 1 সপ্তাহ কম বেশি সময় লাগতে পারে। এরপর আসি চতুর্থ এবং শেষ স্টেপ। এই স্টেপে এসে, অর্থাৎ যেদিন আপনাকে ডেটটি দিবে সেই ডেটে আপনাকে অবশ্যই বোর্ডে চলে যেতে হবে। একই রুমে আপনাকে চলে যেতে হবে, 2টার মধ্যে আপনি চলে যাবেন, একই কক্ষে চলে যাবেন। আপনার যে প্রমাণপত্রটি রয়েছে, স্লিপটি রয়েছে বা টোকেনটি রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারা আপনার কাগজপত্র আপনাকে ব্যাক দিবে। ব্যাক দেওয়ার পর আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। প্রথমত হচ্ছে সিল সই ঠিকমতো রয়েছে কিনা প্রতিটি কাগজে, অর্থাৎ মেইন সার্টিফিকেটের পিছনে এবং ফটোকপির উপরে ঠিকভাবে সিল এবং সই রয়েছে কিনা, সিলটা ঠিকমতো দিয়েছে কিনা, সইটা ঠিকমতো করেছে কিনা, তারিখটা ঠিকমতো দেওয়া রয়েছে কিনা, সব কিছু ভালোভাবে চেক করে নেবেন। আশা করি পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমি তো ডকুমেন্টসটা অ্যাটাস্টেশন করে ফেললাম, এই ডকুমেন্টসের মেয়াদ কয়দিন? আমি কয়দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো? বন্ধুরা, এটার কোনো মেয়াদ নেই। আপনি আনলিমিটেড, অর্থাৎ আজীবন এটা ব্যবহার করতে পারবেন, এর কোনো লিমিটেশন নেই। হ্যাঁ, অনেকেই বলেন যে 6 মাসের মধ্যে ব্যবহার করতে হবে, বিষয়টা একদমই তা না। বোর্ড থেকে আপনি যে কাগজপত্রগুলো অ্যাটাস্টেশন করবেন সেগুলো আপনি আজীবনে ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার, মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে যদি কাগজপত্র সত্যায়ন করেন সেক্ষেত্রে এটার একটি মেয়াদ রয়েছে, যা পরবর্তীতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ, বা ভিন্ন ভিডিওতে আমরা আলোচনা করব। সর্বোপরি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, অনেকেই ভুলবশত তাদের সার্টিফিকেট এবং নম্বরপত্র লেমিনেটিং করে ফেলে। এই লেমিনেটিং করা কাগজপত্র কিন্তু কোনোভাবেই সত্যায়ন করা যাবে না। তাই অবশ্যই আপনাকে আগে লেমিনেশনটা উঠাতে হবে, উঠিয়ে তারপর সেটাকে আপনাকে অ্যাটাস্টেশনের প্রক্রিয়াতে নিয়ে যেতে হবে। তাই যাদের কাগজপত্র এবং সার্টিফিকেটের লেমিনেশন আছে বা লেমিনেটিং করা রয়েছে, তাই আগে এটা উত্তোলন করে বা লেমিনেটিংটি খুলে তারপর আপনাকে এটা সাবমিট করতে হবে। এখন অনেকেই বলতে পারেন, ভাই এই কাজটি আমরা কোথায় করব? বন্ধুরা, এটা খুবই একটি সেন্সিটিভ কাজ, আপনার কাগজটা নষ্ট হয়ে যেতে পারে, এটা একটি রিস্কের কাজ। তাই এটা দক্ষ কোনো জায়গায় করিয়ে নেওয়া ভালো। ঢাকার মধ্যে নীলক্ষেতে এই কাজটি করানো হয়ে থাকে, অনেক দোকানি করে, তাই অবশ্যই তাদের সাথে কথা বলে বুঝে শুনে এক্সপার্ট কোনো মানুষ দিয়ে অবশ্যই কাজটি করিয়ে নেবেন। তাহলে হয়তো বা সঠিকভাবে আপনি লেমিনেশনটা তুলে ফেলতে পারবেন এবং কাগজটি সত্যায়ন করতে পারবেন। আশা করি পুরো প্রক্রিয়াটি আপনার
ক্লিয়ার হয়েছে। বন্ধুরা, এই ছিল ঢাকা বোর্ডের ব্যাপারটা। বোর্ড ভেদে ভিন্ন ভিন্ন ফি থাকলেও প্রক্রিয়াটি একই হবে। এখন আসি মাদ্রাসার প্রক্রিয়া। মাদ্রাসার প্রক্রিয়ার ক্ষেত্রে 4 থেকে 5টি স্টেপ রয়েছে। আমি ব্রিফলি আলোচনা করছি। যদি আপনাদের এই বিষয়টি আরও জানার থাকে, ইনশাআল্লাহ এটা নিয়ে একটি সেপারেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে ব্রিফলি আলোচনা করছি, এটাই আপনার জন্য যথেষ্ট হবে। প্রথম স্টেপ, মাদ্রাসার ক্ষেত্রে আপনাকে প্রথমে পেমেন্টের কোনো ব্যাপার নেই, এখানে একটি ফর্ম আপনাকে পূরণ করতে হবে। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখিনি কি ফর্ম এবং কিভাবে পূরণ করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সেই ফর্মটি। এটার লিঙ্কটাও আমি কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। অবশ্যই সেটা আপনার যে প্রিভিয়াস যে প্রতিষ্ঠান ছিল বা যে মাদ্রাসা থেকে আপনি পাস করেছেন, সেই মাদ্রাসার যিনি প্রধান তার কাছ থেকে অ্যাটাস্টেশন করে নেবেন এবং ছবির পিছনে আপনার নাম এবং ফোন নাম্বারটি দিয়ে দিবেন এবং এখানে অ্যাটাচ করে দিবেন। এখানে আসার পর আপনার কি প্রয়োজনে এটা নিচ্ছেন, পরীক্ষার যে ডিটেলস রয়েছে, অর্থাৎ আপনার যে প্রবেশপত্র এবং যে রেজিস্ট্রেশন কার্ড যে তথ্যগুলো রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনার নাম, বাংলা ইংরেজিতে আপনার পিতার নাম, মাতার নাম, পরীক্ষার নাম, রোল নাম্বার, কোড নাম্বার, কোন জেলায় অবস্থিত, আপনার জিপিএ, বয়স, মাদ্রাসার নাম, স্থায়ী ঠিকানা, উপজেলা, ডাকঘর, এই তথ্যগুলো আপনাকে দিয়ে দিতে হবে। সব কিছু দেওয়ার পর এখানে আপনাকে একটি স্বাক্ষর দিতে হবে, সই দিতে হবে এবং মোবাইল নাম্বারটিও দিতে হবে। আশা করি ক্লিয়ার। এবং এর পরের পাতাটাও কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। 2টি পৃষ্ঠা রয়েছে, 2টি পৃষ্ঠায় আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। দাখিল, আলিম, ফাজিল এই পরীক্ষাগুলোর জন্য ভিন্ন ভিন্ন ফর্ম আপনাকে দিতে হবে। একটি ফর্মের দ্বারা সবগুলো হবে না, প্রতিটি পরীক্ষার জন্য আলাদা আলাদা ফর্ম আপনার প্রয়োজন হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে এই ফর্মটি নিয়ে আপনাকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে চলে যেতে হবে। এটা বকশীবাজারেই অবস্থিত, ঢাকা শিক্ষা বোর্ডের পাশাপাশি অবস্থিত। সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পর ভিতর দিয়ে প্রবেশ করলে দেখবেন হাতের ডান দিকে একটি কাউন্টার রয়েছে, বা সেখানে যে কাউকে জিজ্ঞেস করলেই চলবে যে কাউন্টার কোথায়, যে কাউন্টারের মাধ্যমে অ্যাটাস্টেশনের তথ্য পাওয়া যাবে। সেই কাউন্টারটা আপনি চলে যাবেন এবং সেই কাউন্টার থেকে আপনার ডকুমেন্টস অনুযায়ী তারা একটি পেমেন্টের কথা বলে দেবে যে আপনার এত টাকা প্রয়োজন হবে এবং সেই অ্যামাউন্ট অনুযায়ী তারা আপনাকে ডিটেলস তথ্য দিবে। এরপর আসবে স্টেপ 3। সেই বিল্ডিংয়ের দোতলায় একটি সোনালী ব্যাংক রয়েছে, সেই সোনালী ব্যাংকে আপনি চলে যাবেন এবং যেই অ্যামাউন্ট আপনাকে বলা হয়েছে নিচে থেকে কাউন্টার থেকে, সেই অ্যামাউন্ট আপনাকে সেই সোনালী ব্যাংকে জমা দিতে হবে। জমা দেওয়ার পর সেখান থেকে আপনাকে একটি স্লিপ দেওয়া হবে, অর্থাৎ পেমেন্ট স্লিপ দেওয়া হবে। তার মানে এখন আপনার কাছে 3টি ডকুমেন্টস রয়েছে। একটি হচ্ছে ফর্ম, দ্বিতীয়টি হচ্ছে পেমেন্ট স্লিপ, তৃতীয়টি হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো। এই সবগুলো ডকুমেন্টস নিয়ে প্রথম যে কাউন্টারে চলে গিয়েছিলেন সেখানে আবার যেতে হবে। সেখানে গিয়ে এই কাগজপত্র জমা দিয়ে দিতে হবে। জমা দেওয়ার পর তারা আপনাকে একটি টোকেন দিবে। এই টোকেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই হারানো যাবে না বন্ধুরা, কারণ এটা দিয়েই পরবর্তীতে আপনার কাগজপত্র উত্তোলন করতে হবে। সচরাচর দেখা যায় 3 থেকে 7 কর্মদিবসের মধ্যেই মূলত এই অ্যাটাস্টেশন কাজটি সম্পন্ন হয়ে যায়। আপনাকে একটি ডেট দিয়ে দিবে, সেই ডেট অনুযায়ী এই টোকেন নিয়ে আবারও আপনাকে এই কাউন্টারে আসতে হবে এবং সেই দিনে আপনি কাগজটা উত্তোলন করতে পারবেন। আশা করি এই পুরো প্রক্রিয়াটি আপনার ক্লিয়ার হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ড থেকে কিভাবে কাগজপত্র সত্যায়ন করতে হয়, সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করলাম। আশা করি পুরো প্রক্রিয়াটি আপনার ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।